প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের এই মাসের আগামী 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বাসায় বসে তোমরা পরীক্ষা দিবে। আমরা স্কুল থেকে খাতা প্রশ্ন তোমাদের অভিভাবকদের হাতে দিয়ে দিব। আমরা অনলাইনে যে ক্লাসটি, যে অধ্যায়গুলি তোমাদের সিলেবাস উল্লেখ করা হয়েছে, সেই অধ্যায়গুলো থেকে আমি প্রথম 2টি অধ্যায় আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। আজ সেই সিলেবাসে 3টি অধ্যায় বাকি রয়েছে। সেই 3টি অধ্যায়ের উপর আজ আমি আলোচনা করব। ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম শ্রেণীর 5, 6 এবং 9 এই 3টি অধ্যায় তোমাদের বাকি রয়েছে। আজকে আমি এই 3টি অধ্যায়ের উপর আলোচনা করব। প্রথমে হচ্ছে পঞ্চম অধ্যায়, ব্যবসায়ী আইনগত দিক। ব্যবসা করতে গেলে কিছু আইনগত ব্যাপার আছে যেগুলি আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের ব্যবসা করতে হবে। এর মধ্যে প্রথমত হলো লাইসেন্স। যে কোনো ব্যবসা করতে গেলেই প্রথম আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়। লাইসেন্স ছাড়া ব্যবসা অবৈধ। তাই আমাদের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। যদি সিটি কর্পোরেশনের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর যদি বড় সিটি কর্পোরেশনের বাইরে হয় তাহলে জেলা প্রশাসকের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে আমাদের ব্যবসা শুরু করতে হবে। এই অধ্যায়ের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে আছে যেমন ট্রেডমার্ক। ট্রেডমার্ক হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের লোগো বা প্রতীক। প্রত্যেক প্রতিষ্ঠানের আলাদা আলাদা প্রতীক বা লোগো থাকে। এক প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের ট্রেডমার্ক যাতে একরকম না হয়, অভিন্ন করার লক্ষ্যে এই ট্রেডমার্কের প্রচলন। তৃতীয়ত হচ্ছে ফ্রাঞ্চাইজিং। বর্তমানে ফ্রাঞ্চাইজিং ব্যবসা আধুনিক এবং জনপ্রিয় ব্যবসা। কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এবং তার উৎপাদিত পণ্য উৎপাদন ও বিক্রি করার যে অনুমতি সেটাই হলো ফ্রাঞ্চাইজিং। এই ধরনের ব্যবসায় 2টি পক্ষ থাকে, ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজি। 2 পক্ষের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তির ভিত্তিতেই এই ব্যবসা চলে। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকার কেএফসি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের ট্রান্সপোর্ট লিমিটেডের মধ্যে যে চুক্তিপত্র হয়, যে কেএফসির মাল বিক্রি করতে পারবে বাংলাদেশের ট্রান্সপোর্ট লিমিটেড। এই যে 2 দেশের 2 প্রতিষ্ঠানের মধ্যে যে চুক্তিপত্র হয় সেটা হলো ফ্রাঞ্চাইজিং ব্যবসা। এই ধরনের ব্যবসা হচ্ছে কয়েকটি ব্যবসার নাম হচ্ছে ব্যাংক বক্স, কেএফসি, পিৎজা হাট ও কেনটাকি। তারপরে এই অধ্যায়ের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বীমা। বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। নির্দিষ্ট ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে উদ্ভূত ক্ষতির বিপরীতে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে বীমা। বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। ব্যবসায়ীরা আমদানি রপ্তানি বাণিজ্য করতে গেলে বীমার প্রয়োজন। কারণ বীমা ছাড়া বিদেশে মাল পাঠানো এবং বিদেশ থেকে মাল আমদানি করা
দুইটাই যেহেতু রিস্ক বা ঝুঁকির কাজ, এই কারণে বিমা থাকলে সেই ঝুঁকি বা বিমা করা থাকলে এই বিমার ঝুঁকি বিমা কোম্পানির উপর বর্তায়। ক্ষতি হলে বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে চুক্তিপত্র অনুযায়ী। তো আমাদের দেশে অনেক ধরনের বিমা আছে, তার মধ্যে 4টি উল্লেখযোগ্য বিমা হচ্ছে জীবন বিমা, অগ্নি বিমা, নৌ বিমা ও দুর্ঘটনা বিমা। জীবন বিমা হচ্ছে একটি পরিবারের প্রধান হচ্ছেন যিনি কর্তা ব্যক্তি, তার নামে যদি জীবন বিমা করা থাকে, যদি কোনো কারণে ওই পরিবারের কর্তা ব্যক্তি মারা যায়, তাহলে যত টাকার বিমা করা হয়েছিল সেই পরিমাণ টাকা তার পরিবার যদি পেয়ে যায়, তাহলে সেই পরিবারটা সচ্ছলভাবে চলে যেতে পারবে। এই উদ্দেশ্যেই জীবন বিমা করা হবে। 2 নম্বর হচ্ছে অগ্নি বিমা। ব্যবসায়ীদের মাল বিদেশ থেকে যে মাল আমদানি করে, সেই মালগুলো প্রথমত তার গুদামে রাখে, গুদাম থেকে আস্তে আস্তে এই মালগুলি বিক্রি করে। এখন গুদাম ঘরটা এবং ব্যবসা প্রতিষ্ঠান যদি বিমা করা থাকে, কোনো কারণে যদি আগুনে পুড়ে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানির সাথে যদি তার বিমা করা থাকে, তাহলে সেই ক্ষতিপূরণ বিমা কোম্পানি থেকে সেই ব্যবসায়ী পাবে। এই কারণে ব্যবসায়ীরা অগ্নি বিমা করে থাকে। নৌ বিমা সাধারণত আমদানি রপ্তানি বাণিজ্যে নৌ বিমা ব্যবহার করা হয়, কারণ আমাদের দেশে যে সমস্ত পণ্য বিদেশে জাহাজের মাধ্যমে নৌপথে বিদেশে যায় বা বিদেশ থেকে আমদানি করে, সেই সমস্ত ব্যবসায়ীরা তাদের পণ্যের বিমা করে নেয়। কারণ যে দুর্ঘটনায় বা ঘূর্ণিঝড়ে পড়ে যদি জাহাজ সমুদ্রে ডুবে যায়, তাহলে এই ক্ষতিপূরণ যাতে বিমা কোম্পানি তাকে দেয়, সেই কারণে আগেই বিমা কোম্পানির সাথে একটা চুক্তি করে নেয় বা বিমা করে নেয় তার পণ্যের। এই কারণে ব্যবসায়ীরা এই অগ্নি বিমা, নৌ বিমা করে থাকে। দুর্ঘটনা বিমা বিভিন্ন কারণে ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনা থেকে কাটিয়ে ওঠার জন্য ব্যবসায়ীরা এই দুর্ঘটনা বিমা করে থাকে। এবার আমাদের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যবসা পরিকল্পনা। যে কোনো ব্যবসা করতে গেলে পূর্ব পরিকল্পনার প্রয়োজন। পরিকল্পনাবিহীন ব্যবসা সফলতা লাভ করতে পারে না। এই কারণে ব্যবসা পরিকল্পনার প্রয়োজন। ব্যবসা পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, যার মাধ্যমে ব্যবসার লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। তাহলে ব্যবসায়ের উদ্দেশ্য, লক্ষ্য মানে উদ্দেশ্য কি হবে, সেটা আগেই আমাদের পরিকল্পনা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা পরিকল্পনার দ্বিতীয়তম হচ্ছে প্রকৃতি। ব্যবসায়ের ধরন ব্যবসার ধরন কি হবে, সেটা আমাদের পরিকল্পনায় থাকতে হবে। তারপরে থাকতে হবে ব্যবস্থাপনার ধারা। ব্যবসায় ব্যবস্থাপনা কি ধরনের হবে, সেই ধারাটা আমাদের আগেই চিহ্নিত করে নিতে হবে। অর্থায়নের উপায়, ব্যবসা করতে গেলে অর্থের প্রয়োজন বা মূলধনের প্রয়োজন। সেই অর্থ যোগান কোত্থেকে আসবে, সেই অর্থায়নের ব্যবস্থার পরিকল্পনা করতে হবে। আমাদের ব্যবসায়ীরা সাধারণত ব্যাংক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে ঋণ নেয় বা নিজস্ব কিছু সঞ্চিত যে টাকা আছে সেইগুলি মিলেই তাদের পুঁজি সংস্থান করে থাকে। এই অর্থায়নের উপায় আগে পরিকল্পনায় থাকতে হবে। বর্তমান অবস্থা, ব্যবসায়ের বর্তমান অবস্থা কীরকম আছে এবং ভবিষ্যতে কীভাবে চলবে, সেই বিষয়ে আগে পরিকল্পনা করে নিতে হবে।
এই ব্যবসা প্রকল্প প্রক্রিয়া প্রকল্প প্রণয়নের প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, দুই নাম্বার হচ্ছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। প্রকল্প ধারণা চিহ্নিতকরণ হচ্ছে একজন ব্যবসায়ী যে প্রকল্প গ্রহণ করবে সেই প্রকল্পের চাহিদা কীরকম আছে বাজার জরিপ করে সেটা তাকে আগে জানতে হবে। তাছাড়া হতে পারে কোনো ব্যবসায়ী শখ বা আকাঙ্ক্ষা থেকেও ব্যবসা পরিকল্পনার সৃষ্টি হতে পারে। প্রকল্পের দুই নাম্বার হচ্ছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন হচ্ছে একজন উদ্যোক্তা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে একটি তালিকা তৈরি করবেন। এই তালিকাবদ্ধ ধারণাগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে ব্যবসা প্রকল্প নির্বাচন করবেন। সাধারণত দুইটি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা যায়। যথা এক নম্বর হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং, দুই নম্বর হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং হচ্ছে এই পদ্ধতি হলো কতগুলি প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের ধারণাগুলো মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। এগুলো হচ্ছে জনসংখ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ। এই উপাদানগুলি মিলেই হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং। জনসংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে যে এলাকা ঘনবসতিপূর্ণ সে এলাকায় ব্যবসা বাণিজ্য ভালো চলে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ মানে হলো জনগণের সচ্ছলতা কেমন, তাদের আয়ের উপার্জন কেমন। যে এলাকায় মানুষ সচ্ছল সে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলে, সেই কারণে এই অর্থনৈতিক জিনিসটা আমাদের দেখতে হবে। রাজনৈতিক দিকটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন সেটার উপর প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠান নির্ভর করে, সে রাজনৈতিক দিকও বিবেচনা করতে হবে। সামাজিক ও সাংস্কৃতিক সমাজ ব্যবস্থা আমাদের ব্যবসার উপর একটা নির্ভরশীল। আমাদের সমাজ ব্যবস্থা ভালো থাকলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, শিল্প প্রতিষ্ঠান ভালো চলবে। এবং সাংস্কৃতিক বলতে এখানে বোঝানো হয়েছে যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান গড়বে সে এলাকার লোকদের শিক্ষাগত যোগ্যতা কেমন এবং ধর্মীয় মনোভাব কেমন, সেগুলোর উপরও ব্যবসা বা প্রকল্প নির্বাচন একটা মৌলিক দিক। তাছাড়া আছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ হচ্ছে দেশে প্রচলিত আইন ও শিল্পনীতি যদি ব্যবসায় অনুকূলে হয় তাহলে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে এই আইনগত পরিবেশটা আমাদের দেখতে হবে। মাইক্রো স্কিলিং এর যে উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে আছে বাজার চাহিদা, কারিগরি দিক, বাণিজ্যিক দিক, আর্থিক দিক, জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি দিক বিবেচনা করে প্রকল্প সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়া। বাজার চাহিদা হচ্ছে যে পণ্য বা যে প্রকল্প হাতে নিবে সেই প্রকল্পের যে পণ্য উৎপাদন করবে সেই পণ্যের বাজারে চাহিদা কিরকম আছে সেটা বাজার জরিপ করে সেই পণ্যের চাহিদা বুঝেই সেই প্রকল্প আমাদের হাতে নিতে হবে। কারিগরি দিক, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, নতুন নতুন তথ্য প্রযুক্তি ব্যবহার করা আমাদের যোগ্যোপযোগী উপায়। সে কারিগরি দিকটাও আমাদের বিবেচনা করতে হবে। নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করে যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করি তাহলে আমাদের সেই কারিগরি দিকটা আমাদের বিবেচনা রাখতে হবে। বাণিজ্যিক দিক, আমরা যে প্রকল্প হাতে নিব সেই প্রকল্পর
চাহিদা কেমন আছে বাজারে, বিদেশে কেমন চাহিদা আছে, সেই বাণিজ্যিক দিকটা আমাদের বিবেচনা রাখতে হবে প্রকল্পে। আর্থিক দিক বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবসায়ের যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে অর্থের প্রয়োজন, মূলধনের প্রয়োজন। সেই অর্থ যোগান ঠিকমতো গ্রহণ করতে পারবো কিনা সেই দিকটা আমাদের বিবেচনা করতে হবে। জাতীয় অর্থনীতিতে অবদান, যে প্রকল্প আমরা হাতে নিব সেই প্রকল্প কতটুকু লাভজনক হবে এবং আমরা দেশে বেকার সমস্যা কতটুকু সমাধান করতে পারবো, কতটুকু লোকের কর্মসংস্থান করতে পারবো এবং আমরা সরকারকে কতটুকু ট্যাক্স বা আয়কর দিতে পারবো, সেই দিকগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। সেই বিবেচনাগুলি হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার নবম অধ্যায় বিপণন বা বাজারজাতকরণ। বিপণনের অপর নাম হচ্ছে বাজারজাতকরণ। এটা হচ্ছে নবম অধ্যায়, এটা এই শেষ অধ্যায়। বিপণন কাকে বলে? সাধারণত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কেই বিপণন বা বাজারজাতকরণ বলে। তবে ব্যাপক অর্থে উৎপাদনকারী থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। বিপণনের কার্যাবলীর মধ্যে আছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌলিকীকরণ, তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ। বিপণনের কার্যাবলীর মধ্যে প্রথমত যে ক্রয়ের উপরে আমাদের মুনাফা নির্ভর করে। যদি আমরা কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রি করতে পারি তাহলে সেটা ব্যবসার জন্য লাভজনক হবে। তারপরে হলো বিক্রয়। আমরা যে পণ্যটা ক্রয় করব সেই পণ্যর চাহিদা যদি বাজারে ব্যাপকভাবে থাকে তাহলে বিক্রয় বেশি হবে। সেটা হলো বিপণনের দ্বিতীয় কার্যাবলী। 3 নম্বর হচ্ছে গুদামজাতকরণ। ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে গুদামের প্রয়োজন। কারণ আমরা বিদেশ থেকে যদি পণ্য আমদানি করি সেই পণ্য তো একদিনে বিক্রি হবে না। এই কারণে আমাদের পণ্যগুলি প্রথমত গুদামজাত করে রাখতে হয়, পরে আস্তে আস্তে সেগুলি বাজারে ছাড়া হয়। প্রমিতকরণ হচ্ছে পণ্যের গুণাগুণ, রং, স্বাদ এগুলোর উপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করে হলো প্রমিতকরণ। এটা বিক্রয়ের জন্য সুবিধা বয়ে আনে। পর্যায়িতকরণ মালের বা পণ্যের আকার, রং ইত্যাদির উপর ভিত্তি করে মালকে পর্যায়িতকরণ করা। আর এই পর্যায়িতকরণ করার সুবিধা হলো বিক্রয় বৃদ্ধি এবং বিক্রয় করার যে সুবিধা সেটার জন্যই পর্যায়িতকরণ করা হয়। মৌলিকীকরণ, যে কোনো পণ্যের মৌলিকীকরণ অবশ্যই প্রয়োজন। কারণ কিছু কিছু পণ্য আছে যেগুলি মৌলিকীকরণ যদি না করা হয় তাহলে সেগুলি নষ্ট হয়ে যাবে। আর মৌলিকীকরণের ফলে সেই পণ্য সুরক্ষিত থাকবে এবং মৌলিকীকরণের মাধ্যমে মৌলিকীকরণের উপরে পণ্যের গুণাগুণ, মূল্য, উৎপাদনের তারিখ এবং এক্সপায়ার ডেট সব কিছু লেখ থাকে। এই জন্য যে কোনো পণ্যের মৌলিকীকরণ করলে ক্রেতারা সহজে বুঝতে পারে যে পণ্যের মূল্য কত, এটা এক্সপায়ার ডেট কত। মৌলিকীকরণ ছাড়া অনেক জিনিস আছে, যেমন ঔষধ সামগ্রী মৌলিকীকরণ ছাড়া কেউ কিনবে না। এই কারণে অনেক পণ্যের আছে মৌলিকীকরণ অবশ্যই প্রয়োজন হয়। আবার ওই কাঁচামাল এগুলি আবার মৌলিকীকরণ প্রয়োজন হয় না। তথ্য সংগ্রহ হচ্ছে বাজার জরিপ করে দেখতে হবে সেই পণ্যের চাহিদা কেমন আছে, জনগণের কাছে সেটা গ্রহণযোগ্যতা কতটুকু, সেই পণ্যের গ্রহণযোগ্যতা এবং চাহিদার উপরেই বিপণনের কার্যকরী নির্ভরশীল। ভোক্তা বিশ্লেষণ করে আমাদের দেখতে হবে যে ভোক্তারা কোন পণ্যটা গ্রহণ করে, কোন পণ্যের চাহিদা বেশি, সেই পণ্য আমাদের বাজারজাতকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। প্রথমত হচ্ছে সরাসরি ভোক্তা নিকট বিক্রয়।
2 নম্বর হচ্ছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, 3 নম্বর হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, 4 নম্বর হচ্ছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়, 5 নম্বর হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। তাহলে এই যে আমাদের বন্টন প্রণালীটা উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত যে বন্টন প্রক্রিয়া সেটাই হলো বন্টন প্রণালী। কিছু কিছু পণ্য আছে উৎপাদনকারী থেকে সরাসরি ভোক্তা নিকট পৌঁছে যায়, সেটা হলো সরাসরি ভোক্তা নিকট বিক্রয়। খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়, অনেক পণ্য সামগ্রী আছে উৎপাদনকারী থেকে ভোক্তা, খুচরা ব্যবসায়ীরা ক্রয় করে, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তা ক্রয় করে। সেই যেমন আমাদের নিত্যপণ্য জিনিসগুলো সাধারণত খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় হয়, পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় হয়। কিছু কিছু পণ্য আছে যেমন ধান, পাট, শস্য, বিভিন্ন ধরনের শস্য, এগুলো উৎপাদনকারী থেকে প্রথমে আসে পাইকারের কাছে, পাইকার থেকে আসে খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তারা ক্রয় করে। সে কারণে বলা হয়েছে পাইকার খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়, অনেক সামগ্রী আছে যে সমস্ত সামগ্রী প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় করা হয়, যেমন টিভি, ফ্রিজ, এটা কোম্পানি থেকে আসে প্রতিনিধি বা এজেন্টের কাছে, এজেন্টের কাছ থেকে ভোক্তারা ক্রয় করে। তারপরে আছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় মানে কোনো ব্যবসা আছে যেমন উৎপাদনকারী থেকে প্রথমে আসে প্রতিনিধির কাছে, প্রতিনিধি সেটা খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়, যেমন মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেগুলি আমরা পানীয় যেগুলি আর কি, সেই সমস্ত সামগ্রীগুলি উৎপাদনকারী থেকে প্রথম আসে এজেন্টের কাছে, এজেন্ট সেগুলি খুচরা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। এবার আসি আমরা বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের মাধ্যম। বিজ্ঞাপন হচ্ছে প্রচার, প্রচারেই প্রসার। ব্যবসা করতে গেলে প্রচার করতে হবে, প্রচারে যেহেতু প্রসার হয়, প্রচার ছাড়া উৎপাদনকারী যদি পণ্য উৎপাদন করে রেখে দেয় তাহলে ভোক্তারা সেটা যদি না জানে তাহলে সেই পণ্য কিনবে না। এই জন্য উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিলেই জনগণ জানবে এই পণ্যের কি চাহিদা, কি গুণাগুণ, এটা ব্যবহার প্রণালী সব বিজ্ঞাপনের মাধ্যমে জেনেই সেই ক্রেতারা সেই পণ্য ক্রয়ের জন্য উৎসাহিত হবে। এই জন্য বিজ্ঞাপন প্রয়োজন। বিজ্ঞাপনের মাধ্যমগুলির মধ্যে আছে যেমন রেডিও, টেলিভিশন, পত্রিকা, ম্যাগাজিন, তারপরে সাইনবোর্ড, লিফলেট, প্ল্যাকার্ড, তারপরে আছে প্রচারপত্র এবং সাইনবোর্ড, এইগুলো বিজ্ঞাপনের মাধ্যম। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী আমাদের বইতে প্রায় 15টির মতো দেওয়া আছে, আমি কয়েকটি আলোচনা করব। এর মধ্যে প্রথমত বিক্রয় কর্মীকে হতে হবে সুদর্শন এবং সদালাপী। দ্বিতীয়ত থাকতে হবে তার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, এবং আরও থাকতে হবে তার দূরদর্শিতা, হিসাব রাখার দক্ষতা। তারপরে থাকতে হবে তার মানে ভালো আচরণ। তারপরে তার আরও গুণাবলীর মধ্যে থাকতে হবে জেন্ডার বৈষম্য তার মধ্যে থাকবে না, নারী পুরুষ সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং পণ্যের মূল্য নির্ধারণ এবং বিক্রয় মূল্য নির্ধারণ করার ক্ষমতা তার থাকতে হবে, এবং হিসাবে পারদর্শী হতে হবে, সুন্দর চেহারার অধিকারী হতে হবে, এবং সর্বোপরি তাকে আত্মবিশ্বাসী এবং পারদর্শিতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকবে। তাহলে একজন বিক্রয় কর্মী ভালো ফলাফল বয়ে আনবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তোমরা বাসায় অবস্থান করবে, তাহলে সুস্থ থাকবে এবং বাসায় তোমরা এই অধ্যায়গুলো যেগুলি সিলেবাসে আছে সেই সিলেবাসগুলো তোমরা কমপ্লিট করবে। ইনশাল্লাহ আমরা পরীক্ষা করে
আমাদের আবার অনলাইন ক্লাস হোক বা স্কুল যদি খোলে তাহলে সরাসরি ক্লাস হবে, তখন দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।